হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার রাইডার। এখন অবধি থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিও কোন টপিকের ওপর হতে চলেছে। একদমই ঠিক। আমরা 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা কখনোই করা উচিত নয় প্র্যাকটিস নতুন বাইক কেনার পর। হ্যাঁ, এটা ঠিক, নতুন বাইক কেনার পর এগুলো করা ঠিক নয়, কিন্তু বাইক যে বয়সেরই হোক না কেন, নতুন, মিড এজ, অনেক পুরনো, এই প্র্যাকটিসগুলো না করাই ভালো। তাই সেগুলো যতক্ষণ আমরা না জানবো যে কোন প্র্যাকটিসগুলো না করা ভালো, সেগুলো হয়তো আমরা অবচেতন মনে করে ফেলি এবং বাইকের ক্ষতি হয়। এবার নতুন বাইক কেনার পরেই যদি আমরা এগুলো করি, এই প্র্যাকটিসগুলো, হয়তো সঙ্গে সঙ্গে আমরা এর এফেক্ট পাবো না, হয়তো আমরা বুঝতেও পারবো না যে বাইকের কিছু ক্ষতি হলো। কিন্তু এক্সপার্টদের ওপিনিয়ন অনুসারে, আমিও অন্যের থেকেই শুনে এটা বলছি, যে এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েই, যে পরবর্তীকালে যখন লং টার্মে, যখন বয়স হয়ে যায়, 5 বছর, 7 বছর, 10 বছর পুরনো হয়ে যায় বাইকগুলো, তখন সেই ইনিশিয়াল ফেজে করা ভুলগুলোর পরিণাম আমাদের ভোগ করতে হয়। তার জন্য শুরুতেই জেনে নেওয়া ভালো যে কোন জিনিসগুলো বাইকের ওপর করা উচিত না, স্পেশালি বাইক যখন নতুন অবস্থায় থাকে। নতুন অবস্থায় যদি আমরা প্র্যাকটিসগুলো বন্ধ করতে পারি, তাহলে পুরনো যখন হবে তখন আমরা সেই প্র্যাকটিস করব না। তার ফলে বাইকের ইঞ্জিন এবং বাইকের সমস্ত পার্টসের ওপর দিয়ে চাপটাও কমবে। তা আসলে জেনে নিই কোন 8টা পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা কখনোই করা উচিত নয় বাইক নতুন কেনার পর, কিংবা পুরনো বাইকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। ফার্স্ট পয়েন্ট: প্লিজ ডোন্ট গো হার্স টু ইউর নিউ বাইক। নতুন বাইক কেনার পরে সেটার ওপর খুব বেশি অত্যাচার করা উচিত নয়। কারণ যখন নতুন বাইক আমরা নিয়ে আসি, নতুন বাইক একটা আমাদের হাতে আসে, সেটা নিউবর্ন বেবির মতনই হয়। তার সমস্ত পার্টসগুলো একদম নতুন থাকে, ওয়্যার অ্যান্ড টিয়ার কিছুই থাকে না। এবার যদি আমরা সেটাকে নিয়েই তখনই হার্শভাবে ইউজ করতে থাকি, প্রচুর র্যাপ করি, প্রচুর স্পিডে চালাতে যাই, এই জিনিসগুলো করলে কি হবে, যে ইঞ্জিনের যে নতুন যন্ত্রগুলো রয়েছে, যেগুলো এখনো ঠিক মতন ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে নিজের জায়গায় পৌঁছয়নি, সেগুলো কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে। যেমন দেখুন, পিস্টন যে বোর্ডের মধ্যে থাকে, সেই পিস্টনটা যতদিন আস্তে আস্তে যখন যেটা সিজন হবে বাইকটা, তখন সেই পিস্টনটা বোর্ডের মধ্যে ঘষে ঘষে ওর জায়গাটা নিয়ে নেবে, ওর প্রপার শেপটা নিয়ে নেবে। সেই শেপটা যতক্ষণ না নিচ্ছে, গিয়ার গুলো, ক্লাচ গুলো যতক্ষণ না নিজের শেপ নিচ্ছে, নিজের জায়গা নিচ্ছে ইঞ্জিনে, তার আগেই যদি আমরা খুব বেশি হার্শভাবে ইউজ করি আমাদের নতুন বাইকটা, তাহলে কিন্তু সেই ক্ষতিটা আমরা পরবর্তীকালে বুঝতে পারবো। তার জন্যই বলে যে বাইক সিজন করাতে হয়, স্পেশালি ফার্স্ট সার্ভিস পর্যন্ত বাইকটাকে খুবই সাবধানে ইউজ করতে হবে। যেমন দেখবে সার্ভিস সেন্টারের থেকে, যখন শোরুম থেকে বাইক তোমরা নেবে, তখন সেটাকে বলে দেয় যে, ধরো আমার যেমন NS 160 রয়েছে, আমাকে বলে দিয়েছিল যে প্রথম ইনিশিয়াল ফেজে 60-র ওপর না তুলতে, 6-7 দিন পর সেটা যেন 80-র ওপর নাই ওঠে, 80-র ওপর কখনোই স্পিড না তুলতে, যতক্ষণ না ফার্স্ট সার্ভিস হচ্ছে। কেননা যত আমরা স্পিড তুলবো, তত ইঞ্জিন জোরে ঘুরবে, পিস্টন তত জোরে কাজ করবে, এবং তার ফলে একটা ক্ষতি হতে পারে, যেহেতু ওটা প্রপার শেপে আসেনি। এবার কিছু কিলোমিটার চলার পর, এবং 500-600 কিলোমিটার চলার পর ফার্স্ট সার্ভিস রেকমেন্ড ছিল আমার বাইকে। সব বাইকেরই এরকম কিছু একটা কিলোমিটার কিংবা কিছু একটা টাইমের পরে ফার্স্ট সার্ভিসটা রেকমেন্ড থাকে। এবার সেই টাইমের মধ্যে যখন যেটা রেকমেন্ডেড স্পিড থাকে, যেটা ম্যানুয়াল বুকেও লেখা থাকবে, বা শোরুম থেকে যখন তোমরা বাইক নেবে, তখন সেটা বলা থাকে যে এই স্পিড মেনটেন করতে। এবার একদমই ঠিক, যে সেই স্পিড মেনটেন যদি আমরা করে চালাই, এবার ফাঁকা রাস্তা থাক আর যেই রাস্তাই থাক, আমরা যদি সেই স্পিড মেনটেন করে চালাই, তাহলে আমাদের বাইকের ইন্টারনাল পার্টগুলো ভালো থাকবে। আর যখন ফার্স্ট সার্ভিস হয়ে যাবে, প্রথম যে অয়েলটা সেটা চেঞ্জ হয়ে যাবে, অয়েল ফিল্টার চেঞ্জ হয়ে যাবে, যেটা ভেতরের যন্ত্রপাতিগুলো ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে তার যে লৌহকুচি যেগুলো গুঁড়ো থাকে, সেগুলো আপনার ইঞ্জিন অয়েলের সাথে ধুয়ে বেরিয়ে যাবে। তারপরে যখন ফ্রেশ ইঞ্জিন হবে, সেটাকে আমরা তখন তার বেশি স্পিড তুলতে পারবো, তখন আর কোনো ক্ষতি হবে না। তাই ফার্স্ট সার্ভিস পর্যন্ত এটা খুবই গুরুত্বপূর্ণ, যে বাইক যেন আমরা খুব হার্শভাবে না চালাই। এই জিনিসটা মেনটেন করে হয়তো তোমরা ইনিশিয়ালি বুঝতে পারবে না যে এই জিনিসটা কোনো ক্ষতি করলো, মনে হবে যে অনেকেই আছে বাইক শোরুম থেকে নেওয়ার পরেই টপ স্পিড চেক করে দেখে যে কিরকম ভাবে হার্শভাবে ইউজ করা যায়, কিরকম ভাবে রাফ ভাবে ইউজ করা যায়, সেটা অনেক সময় চেক করে দেখা। বা এরকম অনেকটা হয় যে শোরুমে বাইক থাকা অবস্থাতেই কেউ হয়তো এসে সেটা রিভিউ দেওয়ার জন্য বাইকটা নিয়ে খুব হার্শ কন্ডিশন ইউজ করে, কম তেল ভরে প্রচুর স্পিডে বাইকটাকে চালিয়ে দেখতে চায় যে কিরকম ভাবে পারফর্ম করছে বাইকটা। সেটা হয়তো তখন কোনো এফেক্ট দেবে না, কিন্তু পরবর্তীকালে বাইকে যখন বয়স হয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসগুলো ভোগাবে। তাই ইঞ্জিনের ক্ষতি হয়ে যাবে, তখন পিস্টন চেঞ্জ করতে হতে পারে, ইঞ্জিনে কাজ করতে হতে পারে। তাই আমাদের উচিত অ্যাটলিস্ট ফার্স্ট সার্ভিস পর্যন্ত যেই স্পিডটা
সেকেন্ড পয়েন্টে যেটা নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ভুলটা আমরা শুধুমাত্র নতুন বাইকের ক্ষেত্রেই করি না। বাইক যখন পুরনো হয়ে যায় বা বেশ কিছুদিন রাখা থাকে বাইকটা, তারপর আমরা নিয়ে হঠাৎ করে সেটাকে স্টার্ট করার চেষ্টা করি, এই প্র্যাকটিসটা খুবই করি। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, ডোন্ট র্যাপ ইউর থ্রটল অ্যাটলিস্ট অ্যাট দ্য মর্নিং ভেরি হার্ড। আমাদের সকালবেলায় বাইকটা যখন আমরা নেই, তখন তার ইঞ্জিন অয়েলের যে লেভেল সেটা সম্পূর্ণ একদম নিচে থিতিয়ে থাকে, ইঞ্জিনের বেসে পড়ে থাকে। তার ফলে ইঞ্জিন অয়েলগুলো, ইঞ্জিনের যে যন্ত্রপাতিগুলো, এগুলো পুরো শুকনো থাকে। বিশেষ করে যদি আমরা বাইকটা বেশ কিছুদিন, 4 দিন, 5 দিন, 7 দিন, কিংবা অনেক সময় হয় 10 দিন ধরে বাইকটা হয়তো গ্যারেজেই পড়ে আছে, আমরা একবারও স্টার্টও করিনি, তখন সমস্ত যে ইঞ্জিন অয়েলের পোর্শনগুলো সমস্ত ইঞ্জিনের পার্টস থেকে ছেড়ে একদম নিচে বেসের ওপরে পড়ে থাকে। এবার সেই মোমেন্টে যদি আমরা বাইকটাকে সকালবেলা স্টার্ট দিয়ে জোরে জোরে করতে থাকি, মানে থ্রটল মারতে থাকি জোরে জোরে বাইকে, তখন কি হবে, পিস্টনটা খুব তাড়াতাড়ি কাজ করবে, ইঞ্জিনের যে পার্টসগুলো আছে ওগুলো খুব তাড়াতাড়ি ঘুরবে, খুব তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু সেই মুহূর্তে ইঞ্জিন অয়েল সেই ইঞ্জিনের যন্ত্রের গায়ে লেগে থাকবে না, কারণ ইঞ্জিন অয়েল তো নিচে বসে আছে। তাকে যদি আমরা টাইমই দিইনি ইঞ্জিন অয়েলটাকে ওঠাবার জন্য, তার জন্য কি হবে, যে শুকনো ইঞ্জিন, শুকনো যন্ত্রগুলো ঘষাঘষি করবে, তার ফলে কিন্তু খুব হিট তৈরি হবে আর ইঞ্জিনের ক্ষতি হবে। তাই এইটা খুব মনে রাখতে হবে, সকালবেলা যখন স্টার্ট দিচ্ছি, অনেক সময় এরকমও হবে যে সেলফ দেওয়ার পর হয়তো ইঞ্জিনটা কিছুটা স্টার্ট নিয়ে তারপর আবার বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম যে ইঞ্জিনটা খুব ঠান্ডা হয়ে রয়েছে, এটাকে জোরে জোরে করতে হবে। তাই পরে বার ইগনিশনটা দিয়ে জোরে জোরে থ্রটল, দেখবে অনেকেই করে, করে মেরে রেখে দেয় থ্রটল ইঞ্জিনটাকে গরম করার জন্য। ইঞ্জিনটা গরম হয়ে গেলে ইঞ্জিন ঠিক হয়ে যাবে, আমাদের সারাদিনের জন্য বাইকটা খুব ভালো চলবে। কিন্তু এটা একদমই ভুল। ইঞ্জিন, আগে সেই জিনিস ছিল, আগে যে পুরনো টেকনোলজি ইঞ্জিন অয়েল আসতো, সেটা একটা টেম্পারেচার ফ্যাক্টর কাজ করতো, যে ইঞ্জিন যতক্ষণ না গরম হচ্ছে ইঞ্জিন অয়েলটা, ইঞ্জিনটা গরম হচ্ছে, ততক্ষণ ঠিক পারফরমেন্স দিত না। কিন্তু এখন লেটেস্ট যে ইঞ্জিনগুলো বেরিয়েছে এগুলো অনেক উন্নত, আর লেটেস্ট যে ইঞ্জিন অয়েলগুলো এসছে এগুলো অনেক উন্নত। এগুলো সেইভাবে টেম্পারেচারের ধার ধারে না। এমন নয় যে ঠান্ডা টেম্পারেচারে সেটা স্টার্ট হয় না। হ্যাঁ, হতে পারে তুমি যদি খুব বরফের জায়গায় রয়েছো, বাইক একদম বরফ শীতল হয়ে রয়েছে, সেখানে হয়তো একটু এফেক্ট দিতে পারে তোমার ইঞ্জিন অয়েল ঠান্ডা হলে। আদারওয়াইজ আমাদের এই নর্মাল জায়গায় কিংবা ছোট পাহাড়ের জায়গায়, যেখানে একদম খুব বরফ ঠান্ডা নেই, সেখানে ইঞ্জিন অয়েল কিন্তু টেম্পারেচারের ধার ধারে না। এবার ইঞ্জিন অয়েলটা নিচে পড়ে থাকে, গাড়ির মেশিনের পার্টসের মধ্যে ইঞ্জিন অয়েলটা লেগে থাকে না বলেই এই জিনিসটা হয়, যে কিছুক্ষণ থ্রটল মারার পর যদি আমরা ছেড়ে দিই থ্রটলটা, তখন ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। এটার মানে কিন্তু এটা নয় ইঞ্জিন ঠান্ডা রয়েছে বা ইঞ্জিন অয়েলটা ঠান্ডা রয়েছে বলে এটা হয়। তো এই জিনিসটা কখনোই করবে না, সকালবেলায় চাবিটা ঘোরানোর পরেই থ্রটল ঘুরিয়ে গাঁ গাঁ করে একদম থ্রটল মেরে পিস্টনকে কাজ করাবার কোনো দরকার নেই। তাহলে কি করা উচিত, প্রথমে আমরা ইগনিশন স্টার্ট দিলাম, ইগনিশনে সেলফটাকে একবার মেরে, যখন যখন স্টার্টের আওয়াজটা হবে, গাড়িটা যখন ইগনিশন নেবে, তখন সামান্য পরিমাণে থ্রটল ঘুরিয়ে জাস্ট 1-2 দাগ যে আরপিএম থাকে, 1-2 কিংবা 2.5 আরপিএম এ আস্তে আস্তে করে থ্রটল মেরে ইঞ্জিনটাকে গরম করার চেষ্টা করতে হবে। একটু টাইম দিতে হবে, মোটামুটি 30 সেকেন্ড যদি টাইম পেয়ে যায় একটা ইঞ্জিন অয়েল ইঞ্জিনের মাধ্যমে নিচ থেকে সম্পূর্ণ গিয়ে ওপরে একদম ট্যাপিট অব্দি গিয়ে ইঞ্জিন অয়েলটা পুরো ছড়িয়ে যাবে, সমস্ত যন্ত্রপাতির সাথে ইঞ্জিন অয়েলটা মেখে যাবে। তাহলে কি হবে, তখন যদি আমরা তার পরবর্তীকালে হালকা করে থ্রটলটা বাড়াইও কোনো ক্ষতি হবে না। শুরুতেই কখনো ফুল থ্রটল দেওয়া উচিত নয়, তার ফলে পিস্টনের উপর মারাত্মক প্রেশার পড়ে। যখন ইঞ্জিন অয়েলটা সমস্ত যন্ত্রপাতির সাথে মিশে যাবে, তখন সেটা ঘর্ষণজনিত যে বাধাটা এটা কম হবে, তখন সেটাকে আস্তে আস্তে করতে হবে। তা আমাদের এটাই করা উচিত, ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর, ইগনিশন দেওয়ার পর, গাড়ি স্টার্ট হয়ে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে থ্রটল দেওয়া। আর গাড়ি একবার স্টার্ট হয়ে গেলে অ্যাটলিস্ট 30 সেকেন্ড গাড়িটাকে কোল্ড স্টার্ট হতে দেওয়া। কোল্ড স্টার্ট হওয়া এটা মানে নয় যে ইঞ্জিনটা গরম হবে তারপর আমরা গাড়িটাকে নিয়ে বেরোবো। কোল্ড স্টার্ট হতে দেওয়া এটাই মানে যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের সমস্ত পার্টে সুন্দর করে মেখে যাবে, তার ফলে স্মুথলি ইঞ্জিনটা রান করা শুরু করবে, তারপর আমরা গাড়িটাকে নিয়ে আস্তে আস্তে রোড করে চলে যাবো। এখন তো এক্সপার্টরা এটাও বলে যে ইঞ্জিন কোল্ড স্টার্ট করার দরকারও নেই যদি না খুব বরফ শীতল টেম্পারেচার হয়। গাড়ি স্টার্ট দেওয়ার পর যদি আমরা আস্তে আস্তে সেইটাকে 5, 10, 15 কিলোমিটার স্পিডে আস্তে আস্তে কিছু দূর রান করাই, 500 মিটার, 600 মিটার বা 1 কিলোমিটার মতন কিছুটা আস্তে আস্তে যেতে দিই গাড়িটাকে, তাহলে ইঞ্জিন অয়েলটা সমস্ত ইঞ্জিনে ভালো করে মেখে যায়। তারপর আমরা স্পিডটাকে হায়ার আপ করতে পারি। তা এই ফার্স্ট পয়েন্টটা কিন্তু খুবই ভাইটাল, যে সকালবেলায় উঠে ফুল থ্রটল দিয়ে গাড়িটা স্টার্ট করা কখনোই উচিত নয়, বিশেষ করে নতুন গাড়ির ক্ষেত্রে। নতুন গাড়িতে করলে কিন্তু ক্ষতির পরিমাণটা আরো বেশি হবে। থার্ড পয়েন্ট নিয়ে যেটা আলোচনা করব সেটাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে যে ডোন্ট গো ফর থ্রটল জাস্ট আফটার দ্য ইগনিশন কি।
তুমি গাড়িটা স্টার্ট করার জন্য চাবিটা ঘোরালে, চাবিটা ঘোরানোর সাথে সাথেই কখনো ইগনিশনের সুইচটাকে টিপবে না। এটার কিন্তু পেছনে অনেক কারণ আছে। এখনকার গাড়িগুলো যেন সব VS6, এবং এগুলো ফিউল পাম্পের ওপরে নির্ভর করে। তেল কার্বোরেটরের মাধ্যমে গিয়ে ইঞ্জিনে পৌঁছায় না, ফিউল পাম্প সেটাকে পাম্প করে নিয়ে গিয়ে ইঞ্জিনের মধ্যে ফেলে। এইবার যখন গাড়ি তোমরা চাবিটা ঘোরাবে কিংবা ইঞ্জিন কিল সুইচটা অফ করবে, দেখবে যে গুঁ করে একটা আওয়াজ হচ্ছে, আমরা সবাই ফিল করি। এই জিনিসটার আওয়াজটা হচ্ছে ইঞ্জিন ট্যাঙ্কের ভেতরে যে ফিউল পাম্পটা থাকে, এটা ফিউলটাকে নিয়ে লোড করছে ইঞ্জিনের মধ্যে। এই আওয়াজটা হতে দেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চাবিটা ঘোরানোর পর। চাবি ঘোরানোর সাথে হলেই 2 থেকে 3 সেকেন্ড হয়তো নেয় ইঞ্জিন ফুয়েল পাম্পটা নিজের কাজ করতে, তখন দেখবো গঁ করে একটা আওয়াজ হচ্ছে, ট্যাঙ্কের উপর হালকা একটা ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনটা ঠিক 2 থেকে 2.5 কি 3 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধ হয়ে যাওয়ার পরেই আমাদের ইগনিশন কিটা চেপা উচিত, তাহলে ফিউল পাম্পের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। তারপরে ইগনিশন কিটা টাপলে গাড়িটাও স্টার্ট হয়ে যাবে। এইবার যদি বলো যে গাড়িটা স্টার্ট হলো না, তখন কি করতে হবে? এবার গাড়িটা স্টার্ট যখনই দেখবে যে স্টার্ট কিছুটা হয়ে আবার বন্ধ হয়ে গেল, তখন দেখবে আবার সঙ্গে সঙ্গে আবার ফিউল পাম্প নিজের কাজ করা শুরু করে দেবে, আবার একটা ভাইব্রেশন হয়ে যাবে। আবার কিন্তু আমাদের ওই 2 থেকে 2.5 সেকেন্ড যতক্ষণ না ভাইব্রেশনটা বন্ধ হচ্ছে ট্যাঙ্কের, আমাদের ওয়েট করতে হবে। মানে গাড়িটা একবার স্টার্ট করলাম, স্টার্ট হয়ে আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, তারপরেই কিন্তু ইগনিশন সুইচটা টেপা যাবে না। আবার ওই ফিউল পাম্পটাকে কাজ করতে দিতে হবে সম্পূর্ণ। যখন ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে, তারপর আবার ইগনিশনের সুইচটা টিপতে হবে। তার ফলে ফিউল পাম্পের উপর কোনো চোট পড়বে না। এই ভুলটা যদি আমরা বারবার করি, মানে সুইচ চাবিটা ঘুরিয়েই সঙ্গে সঙ্গে ইগনিশন কিটা টিপে দিই, শুরুতে হয়তো কোনো হবে না, কিন্তু আমাদের ফিউল পাম্প খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। ফিউল পাম্প তার কাজটাকে পুরোপুরি করতে দিতে হবে। ভাইব্রেশনটা যখন বন্ধ হবে ট্যাঙ্কের মধ্যে, তারপরে ইঞ্জিনের কিল সুইচ, ইঞ্জিনের যে ইগনিশন সুইচটা সেটাকে মারতে হবে। এই জিনিসটা কিন্তু কিকের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কিছু কিছু গাড়িতে, যেমন আমার গাড়িতেই কিক রয়েছে এখন, পালসার NS 160। এইবার আমি সকালবেলা স্টার্ট করছি কিক দিয়ে। সকালে স্টার্ট করা ভালো কিক দিয়ে, এটা অনেকেই বলে, আমারও মতে ওটা মাঝে মধ্যে করা উচিত, রোজ না করলেও হয়। এবার আমি সকালে স্টার্ট করছি কিক দিয়ে, কিকটা একবার দিলাম, দুবার দিলাম, কি দুবারের বার কি তিনবারের বার ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। ইঞ্জিনটা স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে গেল, যেহেতু একদম সকালে ইঞ্জিন অয়েলটা পুরোপুরি ছড়ায়নি। তখন দেখবে আবার সেই ভাইব্রেশনটা শুরু হবে ফিউল পাম্পের। তখনই যদি আমি আবার কিকটা মারি, তখনও কিন্তু এই সেম সমস্যাটা, চাপটা পড়বে ফিউল পাম্পের ওপর। তাই যখনই কিক মারার পর ইঞ্জিন স্টার্ট হলো, তারপর আবার বন্ধ হলো ইঞ্জিন, তারপর ওই ভাইব্রেশনটা হওয়ার টাইম দিতে হবে সেকেন্ড কিক মারার আগে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কিক আর ইঞ্জিনের যে ইগনিশন সুইচ, এটার ফাংশন কিন্তু একই, ইঞ্জিনকে স্টার্ট করা। আর ইঞ্জিনকে স্টার্ট করতে কিন্তু সাহায্য করছে আমাদের ফিউল পাম্প। ফিউল পাম্পকে নিজের কাজটা সম্পূর্ণ করতে দিতে হবে, ভাইব্রেশনটা বন্ধ হবে, তারপরেই আমরা ইঞ্জিনের সুইচ কিংবা কিকের প্যাডেলটা চিপো। এটা খুব মাথায় রাখতে হবে। ফোর্থ পয়েন্ট যেটা আলোচনা করব, সেটা হচ্ছে লেট গো অফ কিক স্টার্ট, স্পেশালি অ্যাট দ্য মর্নিং। কি হয়, স্পেশালি নতুন গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা হয়, যে নতুন গাড়িটা আমরা নিলাম, সকালবেলা চাবিটা অন করে কিক দিয়ে স্টার্ট করতে চাইলাম, কিন্তু একবার মারলাম কি, দুবার মারলাম, তিনবার কিক মারলাম, কিন্তু তবুও গাড়িটা স্টার্ট হচ্ছে না। তারপরে 3-4 বার জোরে 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 স্টার্ট করার চেষ্টা করলাম গাড়িটা, দেখলাম স্টার্ট হলো না। ফার্স্ট্রেটেড হয়ে আমরা কিকটাকে তুলে দিলাম, আমরা সেলফ মারলাম, 1-2 বার হয়তো সেলফটা মারার পর গাড়িটা স্টার্ট হয়ে গেল। তারপর আমরা গাড়িটা নিয়ে চলে গেলাম, ভাবলামও না যে কিকের সমস্যাটা কি হয়েছে। এই জিনিসটা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই লেট গো করাটা কখনোই যাবে না। কিক দিয়ে যখন স্টার্ট হচ্ছে না, পারলাম না আমি স্টার্ট করতে, তখন আমি ইগনিশন সুইচ দিয়ে গাড়িটা স্টার্ট করব। কিছুক্ষণ সেটাকে কোল্ড স্টার্টে রাখবো, ইঞ্জিনটা একটু তেলটা ছড়াবে, ইঞ্জিনটা সামান্য গরম হবে, তারপর কি করব, আমরা গাড়িটাকে বন্ধ করব। গাড়িটাকে বন্ধ করে কিছুক্ষণ পর আবার কিটা স্টার্ট করব, কিটা স্টার্ট করে আবার কিক দিয়ে স্টার্ট করার চেষ্টা করব। 1-2 বার দেখবো যে আমরা গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারবো, স্পেশালি নতুন গাড়ির ক্ষেত্রে, যে আমাদের কিক সিস্টেমটা ঠিক আছে। আমার এরকম পরিচয় আছে, এক বন্ধুর, সে নতুন একটা বাইক কিনেছিল। সেই বাইকটাতে কিকের সমস্যা হচ্ছিল, মানে নতুন গাড়ি কিকে স্টার্টই হচ্ছিল না। সেলফে একদম দুর্দান্ত স্টার্ট হয়ে যাচ্ছিল, একবার সেলফ মারলে স্টার্ট হয়ে যাচ্ছিল, কিন্তু অনেকবার কিক মারার পরও গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তা এটা কিন্তু একটা সমস্যা। তোমরা যদি এটাকে ছেড়ে দাও যে ঠিক আছে ইগনিশনে তো স্টার্ট হয়ে গেল, আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি, আমার অত ভাবার দরকার নেই, কিন্তু এটা ঠিক নয়। কিকে যদি স্টার্ট না হয় গাড়ি, তখন দরকার নেই আর কিক মারার।
সার্ভিস সেন্টারে গিয়ে কিন্তু অবশ্যই কথা বলতে হবে বা শোরুমে গিয়ে যে আমার নতুন গাড়ি কিকে স্টার্ট হচ্ছে না, আপনারা ব্যাপারটা একটু দেখে দিন। কিক যখন ফেসিলিটি দিয়েছে আমার বাইকে, আমার গাড়ি কিকে স্টার্ট হবে। যদি না হয় কিকে স্টার্ট, সেটা একটা বাইকের সমস্যা, সেটা সার্ভিস সেন্টারে, যেহেতু পুরোপুরি ওয়ারেন্টির মধ্যেই আছে, একদম নতুন গাড়ি, সেটা সার্ভিস সেন্টারে সলভ করে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে যে কিক হয়ে স্টার্ট হচ্ছে না বলে হাল ছেড়ে দেবে না। কিকে স্টার্ট করাটা খুবই জরুরি, আমাদের এটা একটা ব্যাকআপ। যখন যদি গাড়ির সেলফটার সমস্যা হয় তখন কিন্তু আমাদের কিকে স্টার্ট হতে হবে। যদি এখন বলে যে কিক দিয়ে লাভ নেই, সমস্ত যে ফুয়েল পাম্প কিংবা সমস্ত ফাংশন তো ব্যাটারির উপরই চলে, যে ব্যাটারি যদি খারাপ হয় তাহলে তো গাড়ি স্টার্ট করা যাবে না কিক দিয়ে, তাহলে কিকটা দিয়ে লাভ কি? না, এই জন্যই কিকটা দেয় যদি সেলফের কোনো সমস্যা হয় কিংবা ব্যাটারি সমস্যা রয়েছে কিন্তু সামান্য পাওয়ার রয়েছে যেটা দিয়ে ফুয়েল পাম্পটাকে ও সাপ্লাই করতে পারছে পাওয়ার, কিন্তু গাড়িটার সেলফটাকে কাজ করাতে পারছে না, সেই টাইমটায় কিন্তু কিকটা আমাদের খুব জরুরি এবং কিকে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আর একবার গাড়ি স্টার্ট হয়ে গেলে ব্যাটারি আবার নিজের পাওয়ার জেনারেট করে একটা নিজের জায়গায় চলে গেলে তখন সেলফও কাজ করবে, আবার আমার ফিউল পাম্প এবং হর্ন যাবতীয় যে ব্যাটারির ফাংশন আছে সবটাই কাজ করবে। তাই কিকটা রাখা খুব জরুরি। যদি এরকম হয় কারোর বাইকে, আমি দেখেছি অনেকের বাইকেই হয় যে স্টার্ট হচ্ছে না, তাহলে কিন্তু লেট গো না করে এটা শোরুমে গিয়ে কথা বলবে এবং দেখে নেবে যে ঠিকঠাক যেন হয়। আজকের 5 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডোন্ট রিফিউল ফিউল ট্যাঙ্ক। বিশেষ করে নতুন গাড়ির ক্ষেত্রে এটা বলবো, দেখবে শোরুম থেকে যখন তোমরা বাইকটা নেবে তখনই বলে দেবে যে গাড়ির কিন্তু একদম ফুল ট্যাঙ্ক করবেন না। আগে যেটা প্রচলিত ছিল একদম গলা অবধি না, একদম তেলের ট্যাঙ্কি যে ঢাকনাটা সেটা অবধি তেল ভরে নিত, ফলে মানে এটাই ধারণা ছিল যে অনেকদিন তেলটা চলবে, যতটা পারি ভরে নিই। লং ড্রাইভের ক্ষেত্রে ওই জিনিসটা আমরা করি যে পুরোটা ভরে নিয়ে একদম ঠেসে, তাহলে তো অনেকক্ষণ তেলটা চলবে, ফলে এটা ইয়ে হবে, আমাদের আর বারবার রিফিল করতে হবে না। কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে যে শোরুম থেকেও বলে দেয়, কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এখন পেট্রোল যেটা থাকে ট্যাঙ্কের মধ্যে এটা কিন্তু টেম্পারেচারে এর আয়তনটা বেড়ে যায় বা কমে যায়, ফলে গাড়ি যখন চলছে তখন খুব হিট জেনারেট হয়, ইঞ্জিনে হিটটা তেলের ট্যাঙ্কের উপর আসে এবং তেলটার হিটটাও কিছুটা হলেও বেড়ে যায়। এবার তেলের হিট যখন বেড়ে যায়, পেট্রোলের হিটটা ট্যাঙ্কের মধ্যে, তখন সেটা এক্সপান্ড করে। এবার যদি আমরা সম্পূর্ণ একদম মাথা অবধি তেলটাকে ভরে নিই ট্যাঙ্কে, একদম ফুল ফুল করে নিই ফিউল ট্যাঙ্কটা, তাহলে কি হবে, সেই এক্সপান্ড হওয়ার জায়গাটা পাবে না, কিছুটা যদি জায়গা না থাকে এক্সপান্ড হওয়ার জায়গাটা পাবে না, তার ফলে তেলের ঢাকনা পর্যন্ত একদম তেলটা পৌঁছে যাবে। তখন কি হবে, যে একটা ভেতরে প্রেশার ক্রিয়েট হবে, সেই প্রেশারটা কিন্তু গিয়ে পড়বে ফিউল পাম্পের ওপর। ফিউল পাম্পে কাজ করাবার জন্য কিন্তু একটা সার্টেন প্রেশার লাগে। এবার যদি ট্যাঙ্কের ভেতরে তেলটা এতটাই প্রেশার ক্রিয়েট করে দেয় যে ও হাওয়ার জায়গা পাচ্ছে না বলে একদম ফুলে যায়, তখন সেই প্রেশারটা কিন্তু পুরোপুরি ফিউল পাম্পের ওপর গিয়ে পড়বে। লং রানে কিন্তু ফিউল পাম্পের ক্ষতি হতে পারে, ফিউল পাম্প খারাপও হতে পারে। তার জন্যই বলে দেয় শোরুম থেকেও যে তেল আপনারা ভরুন, গলা অবধি ভরুন, দেখবে যে এরকম যে ঢাকনার তলায় এরকম একটা নেক মতন জায়গা থাকে, ওই নেকের তলাটা অবধি যদি আমরা তেলটা ভরি, ফলে এতটা হাওয়ার জায়গা থাকে, তেলটা এক্সপ্যান্ড হয়ে কিছুটা উঠতেও পারে, যতক্ষণ না তেল এমনি ইউজ হয়ে কমে যাচ্ছে তেলের লেভেল, সেইটুকুনি টাইম যেই জায়গাটা থাকে এক্সপান্ড হওয়ার জন্য, যেই জায়গাটা যথেষ্ট। তাই জন্য গলা অবধি তেলটা ভরা উচিত, একদম ফুল ট্যাঙ্ক করা উচিত না। করলে পরে ফিউল পাম্পের ওপরেও চোট পড়ে, অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে, যেরকম ধরো গাড়িটা যদি কাত হয়ে যায় কোনো সময়, তার ফলে কিছুটা তেল পেট্রোল লিক হতে পারে মুখ থেকে, কিংবা ধরো খুব প্রেশার ক্রিয়েট হয়ে গেল, আমরা খুব মানে লং রাইডে যাচ্ছি, খুব হাই স্পিডে বাইক চালাচ্ছি, গাড়ি এমনি প্রচন্ড গরম, তার মধ্যে একদম ফুল ট্যাঙ্ক করে দিলাম মাথা অবধি, তখন কি হবে, যদি আরো গরম হয়ে যায়, প্রেশার ক্রিয়েট হয়ে ঢাকনা থেকে তেল লিক করতে পারে রানিং গাড়ির অবস্থায়। এরকম অনেক ভিডিও আছে, দেখবে যে হাই স্পেশালি যেগুলো সুপার বাইক হয়, তার ঢাকনা ফেটে গিয়ে পেট্রোল বেরিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ঢাকনা খুলে বেরিয়ে গেল রানিংয়ে। এই জিনিসটা তখনই হয় যখন খুব হাই হিট হয়ে যায় এবং তেলের মধ্যে তেলের ট্যাঙ্কের মধ্যে তেলটা এক্সপ্যান্ড হওয়ার কোনো রকম জায়গা না থাকে। তাই এই পয়েন্টটাকে একটু মাথায় রাখো বন্ধুরা। আজকে 6 নম্বর পয়েন্টটা, যেটা নতুন গাড়ি কেনার পর কখনোই করা উচিত নয় একদম ব্র্যান্ড নিউ গাড়িতে, সেটা হচ্ছে প্লিজ ডোন্ট গো ফর লং রাইড। হ্যাঁ, ঠিকই শুনেছো, যে বাইক আমরা কিনি রাইডে যাওয়ার জন্য, স্পেশালি লং রাইডে যাওয়ার জন্য অনেকেই বাইক কিনে, কিন্তু গাড়িটা কেনার পরেই লং রাইডে যাওয়া একদম ঠিক নয়, কারণ লং রাইডে যেতে গেলে গাড়ির ওপর খুব স্ট্রেস পড়ে। এবার যখন গাড়িটা নতুন আছে, যেটা আমি প্রথম পয়েন্টেই বললাম যে গাড়ির ইঞ্জিনগুলো একদম ওয়্যার হয়নি, নিজের জায়গা পজিশন নিতে পারেনি, তার ফলে যদি প্রথমে আমরা গাড়িটা কিনেই লং রাইডে চলে যাই,
টপ স্পিড অ্যাচিভ করার চেষ্টা করি তাহলে প্রচণ্ড প্রেশার পড়বে ইঞ্জিনের ওপর, ইঞ্জিন ফেলও করে যেতে পারে। আর যদি ফেল নাও করে পরবর্তীকালে ইঞ্জিনের বয়স যখন কিছুটা হবে 4-5 বছর কি 6 বছর, তখন কিন্তু ইঞ্জিনটা খারাপ হয়ে যাবে। তার জন্য গাড়ি কিনেই প্রথমে লং রাইডে যাওয়া উচিত নয়। লং রাইডে গেলে প্রচুর হিট ক্রিয়েট হয়, প্রচুর স্ট্রেস পড়ে, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। প্রথমে গাড়ি কেনার পর কিন্তু সাবধানে আস্তে আস্তে চালাতে হবে। হ্যাঁ, ফার্স্ট সার্ভিসিং এর পর একটু স্পিড বাড়ানো যেতে পারে, সেকেন্ড সার্ভিসিং এর পর আমরা কিন্তু গাড়িটা নিয়ে লং রাইডে যেতে পারি। আর সেটা সার্ভিস সেন্টার থেকেও দেখবে বলে যায় সেকেন্ড সার্ভিসিং এর পর এবার আপনারা গাড়িটা নিয়ে লং রাইডে যেতে পারেন। একটু স্ট্রেস দিতে পারেন গাড়িকে, কোনো অসুবিধা নেই, কারণ গাড়ির দুবার অলরেডি মোবিল চেঞ্জ হয়ে গেছে। গাড়ির ইঞ্জিনের সমস্ত যে কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে নাকি সেটাও এতদিনে পরিষ্কার হয়ে গেছে। যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতো ইঞ্জিনে তাহলে ইঞ্জিনের আগেই সমস্যা হতো, তখন অবশ্যই সার্ভিস সেন্টার থেকে সেটা ঠিক করে দিত কি চেঞ্জ করে দিত। যেহেতু দুটো সার্ভিস হয়ে গেছে এবার বোঝা যাচ্ছে যে গাড়ির কোনো সমস্যা নেই ইন্টারনালি আর এক্সটার্নালি, এবার আমরা সেটাকে নিয়ে লং রাইডে যেতে পারি। নতুন গাড়ি নিয়ে কিন্তু কখনোই লং রাইড নয়, এই পয়েন্টটাকে কিন্তু মাথায় রাখতেই হবে। আজকে 7 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লিজ ডোন্ট ডু এক্সেসিভ মডিফিকেশন অফ ইউর নিউ বাইক। হ্যাঁ, আমরা অনেকেই আছি নতুন বাইক কেনার পর বাইকটাকে সাজাই, আমি করেছি। খুব ভালো লাগে নতুন বাইকে সাজিয়ে নতুন অ্যাক্সেসরিজ লাগাতে, নতুন মিররটা একটু চেঞ্জ করে দিতে, একটু লেগ গার্ডটা চেঞ্জ করে দিতে, ক্র্যাশ গার্ড লাগাতে, স্যাডেল স্টে এগুলো লাগাতে, এগুলো আমিও করেছি, কিন্তু এই লেভেল অবধি ঠিক আছে। কিন্তু এক্সেসিভ মডিফিকেশন নতুন গাড়িতে কিন্তু একদমই ঠিক নয়, এর অনেকগুলো কারণ আছে। ধরো আমরা ইলেকট্রনিক মডিফিকেশন করতে চাচ্ছি, নতুন হর্ন লাগাচ্ছি কিংবা নতুন ফগ লাইট কিংবা লাইট সেট আপটা একটু চেঞ্জ করছি, নতুন গাড়ির ক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক, কেননা গাড়িটা এখনো ওয়ারেন্টির মধ্যে আছে। আর যেহেতু একদমই নতুন গাড়ি, যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়েছে নাকি ওয়্যারিংয়ে সেটাও আমরা জানি না। এবার তার মধ্যে যদি আমরা চেঞ্জেসগুলো করে নিই, ধরো একটু হাই পাওয়ার ফগ লাইট লাগিয়ে দিলাম, সেটা যদি ব্যাটারির ওপর স্ট্রেস দেয় কিংবা ওয়্যারিংয়ের উপর স্ট্রেস দেয়, তাহলে কিন্তু ওয়্যারিংটা নষ্ট হয়ে যেতে পারে বা ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এবার এই এক্সটার্নাল থার্ড পার্টি অ্যাক্সেসরিজ লাগানোর জন্য যদি বাইক নষ্ট হয় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, তাহলে কিন্তু আমরা ওয়ারেন্টি পাবো না বন্ধুরা। তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, একদম নতুন গাড়ি কিনে কিছুদিন না চালিয়েই সঙ্গে সঙ্গে মডিফিকেশন করে এই লাইট ওই লাইট কিংবা নতুন একটা হ্যাজার্ড লাইটের সিস্টেম কিছু একটা করে দিলাম, সেটা কিন্তু স্পেশালি ইলেকট্রনিক্সের জিনিস কখনোই করা উচিত নয়। করলে পরে আমরা যদি গাড়ির কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা ওয়ারেন্টি পাবো না। তাই এই জিনিসটা একটু খেয়াল রাখুন নতুন গাড়ি কেনার পর। যে মডিফিকেশনগুলো করবে ইলেকট্রনিক্যালি সেগুলো একটু বুঝে কিছুদিন পুরনো হওয়ার পর করাই ভালো। আরেকটাও জিনিস আছে, নতুন গাড়ি কেনার পর অনেকে একটু স্টিকারিং করে গাড়িতে, স্টিকারিং করে গাড়ির লুকটাকে চেঞ্জ করার চেষ্টা করে। হ্যাঁ, কিছু ছোট স্টিকার কিংবা কিছুটা প্যাচ ওয়ার্ক করলাম স্টিকার দিয়ে, এইগুলো কিন্তু গাড়ির জন্য অ্যালাউড, যতদূর না গাড়ির যে ওভারঅল যে লুক সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি, দেখবে প্রত্যেকে তোমাদের স্মার্ট কার্ডে গাড়ি একটা পার্টিকুলার ডেফিনিশন থাকে, গাড়ির ক্যারেক্টার ওখানে লেখা থাকে যে তোমার এই গাড়ি, তোমার এই মডেলে এই গাড়ি, এই কালার, এই কালার, এই কম্বিনেশন অফ কালার রয়েছে গাড়ির মধ্যে, সেটা কিন্তু মেনশন করা থাকে আরসি বুকে। এবার যদি ধরো আমরা নতুন গাড়ি কেনার পরে সেটা এক্সেসিভ মডিফিকেশন করে স্টিকারিং করে দিলাম, ফলে গাড়ির লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। এটা একটা পার্সেন্টেজ আছে, এক্সাক্ট পার্সেন্টেজটা আমি জানি না, সম্ভবত 40% যদি গাড়ির লুক আমরা চেঞ্জ করি। ধরো আমার গাড়িটা ব্ল্যাক অ্যান্ড রেডে, সেটা আরসি বুকে লেখা আছে, এবার আমি কি করলাম ওটাকে হোয়াইট এবং ইয়েলো করে দিলাম স্টিকারিং এর মাধ্যমে। গাড়ির এই কালারের চেঞ্জ যদি 40%, এক্সাক্ট পার্সেন্টেজ আমার মনে নেই, সম্ভবত এরকম একটা পার্সেন্টেজ আছে, তার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা লিগালি কিন্তু সেটা ঠিক নয়। ট্রাফিক পুলিশ কিন্তু আমাদের গাড়ি ধরে আরসি কপি যখন চেক করবে, তখন যদি দেখে যে আমার গাড়ি লাল কালো কিন্তু আমি স্টিকারিং করে রেখেছি বেশিরভাগটাই হোয়াইট অ্যান্ড ইয়েলো কিংবা অন্য কালার, লাল আর কালোর জায়গা ছাড়া অন্য ধরনের কালার করে রেখেছি, তাহলে কিন্তু আমার গাড়িতে কেস হতে পারে। এটা কিন্তু আরসি ভায়োলেশন, এটা মোটর ভেহিকল অ্যাক্টে কিন্তু লেখা আছে, এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, নতুন গাড়ি কেনার পর আমরা পিপিএফ অবশ্যই করতে পারি, পেন্ট প্রোটেকশনের জন্য ল্যামিনেশন অবশ্যই করতে পারি, আমাদের গাড়ি কালার ভালো থাকবে, গাড়িটা অনেক দিন ধরে আমরা সুন্দর নতুনভাবে ইউজ করতে পারবো। কিন্তু স্টিকারিং যদি করি তাহলে কিন্তু সেটা মাথায় রেখে করতে হবে, যেন রুলটাকে ভায়োলেট না করে, গাড়ির লুক সম্পূর্ণরূপে যেন চেঞ্জ না করে দিতে পারে। এই পয়েন্টটা কিন্তু খুবই ভাইটাল, নতুন গাড়ি কেনার পর যখন মডিফিকেশন করবো আমাদের মাথায় রাখতে হবে ইলেকট্রনিক জিনিস যেন আমরা ঠিকঠাক লাগাই, কিছুদিন পরেই লাগাই, আগে বুঝে নিই গাড়ি সম্পূর্ণ ঠিক। আর স্টিকারিং যদি করি তাহলে যেন আমরা রুলটাকে মেনে করি। হ্যাঁ, আরেকটাও জিনিস, স্টিকারিং করলে শুনেছি যে গাড়ির ভ্যালুয়েশন কিছুটা কমে যায়, তাই সেটাও মাথায় রাখা উচিত। গাড়ি আমাদের সবারই প্রিয়, যদি আমরা রিসেল করতে চাই গাড়িটা পরবর্তীকালে যাতে সমস্যা না হয়, সেই হিসাবে স্টিকারিংটা করা উচিত। আর পিপিএফ আর ল্যামিনেশন করলে অবশ্যই ভালো,
গাড়ির জন্য গাড়ির পেইন্ট প্রোটেকশন হয়, কিন্তু এটাও একটা ক্যাচ রয়েছে, সেটা হচ্ছে কিছুদিন অন্তর অন্তর, মানে ওটা একটা লাইফ স্প্যান রয়েছে, পিপিএফ এ সম্ভবত 3 বছর কি 4 বছর একটা স্প্যান রয়েছে, তারপর সেটা চেঞ্জ করতে হয়, সেটা আবার সেই সার্ভিস সেন্টারে গিয়েই আবার তুলে নতুন করে করতে হয়। আমরা যদি সেটা না করি, পেন্টটাকে বাঁচানোর জায়গায় কিন্তু পেন্টের ক্ষতি হয়ে যাবে। তার ফলে এটা একটু তোমরা যখন পিপিএফ বা ল্যামিনেশন করাবে, এটা একটু জেনে নিও যে লাইফ স্প্যানটা কতটা, তারপরে আবার কখন এসে এটাকে সার্ভিস করবে, সার্ভিস মানে ওটা তুলে আবার নতুনভাবে পিপিএফ কিংবা ল্যামিনেশন করতে হবে, তাহলে গাড়িটাও ভালো থাকবে, কোনো ক্ষতিও হবে না পেন্টে। তো এই জিনিসটা, এই পয়েন্টটা খুব মাথায় রেখো নতুন গাড়ি কেনার পর। মডিফিকেশন কিন্তু খুব বুদ্ধি দিয়ে করতে হবে। আজকের এইথ এবং লাস্ট পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্লিজ ডোন্ট নেগলেক্ট রেগুলার মেনটেনেন্স। হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। একটা বাইক সেটা নতুন হোক বা পুরনো হোক, আমাদের রেগুলার মেনটেনেন্স কিন্তু খুব দরকার। রেগুলারলি সেটাকে সার্ভিস করানো, রেগুলার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, কোনো পার্টস লুজ হচ্ছে নাকি সেটা দেখা, কোনো ফুয়েল ফাউল গন্ধ বেরোচ্ছে নাকি বাইকে সেটা খেয়াল করা, মানে ইঞ্জিনের সাথে কোনো ওয়্যার যদি সংস্পর্শে চলে আসে তাহলে সেটা হিটে গলে যেতে পারে, সেই জিনিসটাকে বাইক চালানোর সময় ইন বিটুইন চেক করা, ইঞ্জিন অয়েলের লেভেল রেগুলার চেক করা, ইঞ্জিন অয়েলের কন্ডিশন রেগুলার চেক করানো। বিশেষ করে নতুন গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রযোজ্য, যে সার্ভিস সেন্টার থেকে যেখানে বলে দেবে যে আপনি গাড়ি কিনেছেন, আপনার প্রথম এত কিলোমিটার চলার পরে কিন্তু আপনাকে এই গাড়িটা সার্ভিস করাতে হবে। সেই জিনিসটা যদি আমরা না মেনে চলি, সেই জিনিসটা, সেই কিলোমিটার বা সেই টাইমটা যদি আমরা না মেনে চলি, তাহলে কিন্তু ওয়ারেন্টিও ভয়েড হতে পারে বা আমাদের ফ্রি সার্ভিসগুলো চলে যাবে, কিন্তু সব থেকে বড় কথা আমাদের গাড়ির কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা। তাই এইটা মাথায় রাখতে হবে, রেগুলার মেনটেনেন্স কিন্তু নতুন গাড়ির ক্ষেত্রেও করতে হবে। হ্যাঁ, চেন লুপ, চেন ক্লিন টাইম মতন, চেনটা বেশি পুরনো, যে বেশি নোংরা হয়ে গেলে সেটাকে ক্লিন করে লুপ করে নেওয়া, যাতে ইঞ্জিনের উপর স্ট্রেসটা কম পড়ে, আমাদের গাড়ির ওভারঅল কন্ডিশন খুব ভালো থাকে। তার জন্য রেগুলার মেনটেন্স কিন্তু নতুন পুরনো সমস্ত গাড়ির জন্য খুবই ভাইটাল। এটাকে অবশ্যই অবশ্যই মনে করে করতে হবে, যদি আমরা আমাদের গাড়িকে লং রানে চালাতে চাই, সুন্দরভাবে স্মুথভাবে, কোনো রকম প্রবলেম ছাড়া আমরা যে কোনো জায়গায় গাড়ি নিয়ে যেতে চাই। রেগুলার মেনটেনেন্স কিন্তু দ্য কি। এটাকে তো এই বলার ছিল এটাই, যে এই মোটামুটি এই 8টা পয়েন্ট আমরা ক্যারেক্টারিস্টিক ওয়াইজ ভাগ করে দেখেছি, যে এরকম যদি আমরা এই 8টা পয়েন্ট যদি মেনটেন করে চলতে পারি নতুন গাড়ির ক্ষেত্রে বিশেষত, কিংবা যে কোনো গাড়ির ক্ষেত্রে, তাহলে আমরা গাড়িটাকে লং রানে খুব ভালোভাবে চালাতে পারবো। গাড়িটাকে স্মুথভাবে চালানোই ভালো। স্মুথভাবে, যেখানে ফাঁকা রাস্তা আছে, যেখানে লং রাইডে আমরা যাচ্ছি হাইওয়েতে, সেখানে আমরা অবশ্যই গাড়িটাকে হাই স্পিড করতে পারি, টপ স্পিডে নিয়ে যেতে পারি। কিন্তু এমনি সিটিতে কিংবা বিশেষত নতুন গাড়ির ক্ষেত্রে, গাড়ি যত আমরা স্মুথভাবে ইউজ করব, আমরা মাইলেজও বেশি পাবো, ইঞ্জিনের ওপর চোটও কম পড়বে, আমরা কিন্তু লং রানে আমাদের গাড়িকে আমাদের সাথে পাবো, যে কোনো খারাপ সময় কিন্তু গাড়ি আমাকে সাথ দেবে, যদি আমরা এই পয়েন্টগুলো মেনে চলি আর রেগুলার মেনটেন করি, আর সিস্টেমেটিকভাবে গাড়ি চালাই ট্রাফিক রুল মেনে। তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হেল্প হবে। আমিও এরকমভাবেই আস্তে আস্তেই শিখেছি। মোটামুটি আমার 18 বছর হয়ে গেল বাইক চালাচ্ছি, আমি অনেক ধরনের বাইক দেখে, বাইকের সম্বন্ধে জেনে, বিভিন্ন এক্সপার্টদের থেকে শুনে এই জিনিসগুলো শিখেছি, শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর যদি ভালো নাও লাগে, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মেনো, স্পেশালি যারা নতুন বাইক কিনছো। আর যদি পছন্দ হয় আমার প্রয়াসটা, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে, যদি তাদের হেল্প করতে তোমরা চাও। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে, ভালো থেকো।